শিক্ষার্থীরা কেমন আছো? নিশ্চয়ই ভালো আছো। আমি শাহানা পারভিন ইউবিসি মাধ্যমিক বিদ্যালয়ের পক্ষ থেকে তোমাদেরকে অনলাইন ক্লাসে সুস্বাগত জানাচ্ছি। আজ আমরা দশম শ্রেণীর পৌরনীতি ও নাগরিকতা বিষয়ের প্রথম অধ্যায়ের রাষ্ট্র ও সরকার এ নিয়ে আলোচনা করব। আজ আমরা কি রাষ্ট্র ও সরকার নিয়ে আলোচনা করব। তাহলে আমাদের পাঠ শিরোনাম হলো রাষ্ট্রের সরকার। তাহলে শুরুতেই আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করি। তোমরা খেয়াল করে শুনো যে রাষ্ট্র হয়েছে একটি রাজনৈতিক প্রতিষ্ঠান। আমরা কি জানি? রাষ্ট্র একটা রাজনৈতিক প্রতিষ্ঠান। বিশ্বের সকল মানুষ কোনো না কোনো রাষ্ট্রে বসবাস করে। রাষ্ট্র ছাড়া কোনো মানুষ বসবাস করতে পারে না। আমাদের এই পৃথিবীতে মোট ছোট বড় সব মিলিয়ে মোট 200টি রাষ্ট্র আছে। কয়টি? 200টি রাষ্ট্র আমাদের এই পৃথিবীতে ছোট বড় মিলিয়ে 200টি রাষ্ট্র আছে। এবং প্রতিটি রাষ্ট্রের কি আছে? নির্দিষ্ট জনসংখ্যা, নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব। একটি রাষ্ট্রে কি কি আছে? নির্দিষ্ট ভূখণ্ড, সরকার, সার্বভৌমত্ব, জনসংখ্যা। এছাড়া কোনো রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। তাহলে শিক্ষার্থীরা আমরা কি জানবো যে রাষ্ট্র কি? মূলত কি এগুলো ছাড়া কোনো রাষ্ট্র গঠিত হতে পারে না। কি কি? নির্দিষ্ট ভূখণ্ড, জনসংখ্যা, সরকার, সার্বভৌমত্ব। এছাড়া কোনো রাষ্ট্র হতে পারে না। রাষ্ট্র যদি কোনো এলাকাকে আমরা রাষ্ট্র বলতে চাই বা যদি কোনো সীমানা নিয়ে আমরা একটা রাষ্ট্র গঠন করতে চাই, তাহলে আমাদের এই 4টি উপাদান অবশ্যই থাকতে হবে। এর একটিকে বাদ দিয়েও আমরা রাষ্ট্র গঠন করতে পারবো না। তাহলে আমরা বলতে পারি কি যে অধ্যাপক গার্নার তাহলে কি রাষ্ট্র সম্পর্কে একটা সুন্দর তার মতবাদ দিয়েছেন। তিনি বলেছেন সুনির্দিষ্ট ভূখণ্ডে স্থায়ীভাবে বসবাসকারী কি বলছে? সুনির্দিষ্ট ভূখণ্ডে একটা সীমানা আছে। সেই সীমানায় স্থায়ীভাবে বসবাসকারী জনসমষ্টি আর কি আছে? যে জনসমষ্টি আছে তারা কি স্থায়ীভাবে বসবাস করলো। আজকে এখানে করলো, কালকে ওখানে করলো, সেটা হবে না। তাকে এক জায়গায় স্থায়ীভাবে বসবাস করতে, সে বিভিন্ন কাজে বিভিন্ন জায়গায় যাক বা বিভিন্ন কাজ পরিচালনার পর সে অন্যত্র যাক, বিদেশ যাক, সেটা কোনো ব্যাপার না। কিন্তু তাকে তার একটা স্থায়ী ঠিকানা থাকতে হবে। এবং সুসংগঠিত সরকারের প্রতি স্বভাবজাতভাবে অনুপ্রত্যাশিত ও বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে মুক্ত স্বাধীন জনসমষ্টিকে কি বলে? রাষ্ট্র বলে। এবং যে জনসংখ্যা বা জনসমষ্টি থাকবে তারা থাকবে বহিঃশত্রুর আক্রমণ থেকে স্বাধীন। তাদের কি পরাধীনতা না, তারা থাকবে স্বাধীন। তাহলে আমরা এই অধ্যাপক গার্নারের সংজ্ঞাটি বিশ্লেষণ করলে আমরা রাষ্ট্রের 4টা উপাদান পাই। কি কি? নির্দিষ্ট প্রথম হলো জনসমষ্টি, প্রথম হয়েছে জনসমষ্টি। তারপর নির্দিষ্ট ভূখণ্ড, 3 নম্বরে সরকার, 4 নম্বরে সার্বভৌমত্ব। তাহলে আমরা কি বলতে পারি যে জনসমষ্টি। 1 নম্বরে হইল জনসমষ্টি। এই জনসমষ্টি হয়েছে রাষ্ট্রের একটা অপরিহার্য উপাদান। রাষ্ট্রের অপরিহার্য উপাদান হলো জনসমষ্টি। জনসমষ্টি ছাড়া রাষ্ট্র সম্ভব না। যেখানে সীমানা আছে কিন্তু জনগণ নাই, জনসমষ্টি নাই। জনসমষ্টি সরকার পরিচালনা করবে, জনসমষ্টি কি করবে? সার্বভৌমত্ব রক্ষা করবে। তাহলে জনসমষ্টি ছাড়া তো রাষ্ট্র পরিচালনা করা সম্ভব না। তাই রাষ্ট্রকে কি জনসমষ্টিকে রাষ্ট্রের 1 নম্বর এবং প্রধান উপাদান বলা হয়। কোন ভূখণ্ডে একটি জনসমষ্টি বা জনগোষ্ঠী স্থায়ীভাবে বসবাস করে রাষ্ট্র গঠিত হতে পারে। কি বলছে? যে কোন ভূখণ্ডে জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করে একটা রাষ্ট্র গঠিত হতে পারে। তবে একটি রাষ্ট্র গঠনের জন্য যে কি পরিমাণ জনসমষ্টি লাগবে তার কোনো ধরাবাধা
নিয়ম নেই। রাষ্ট্রের জনসংখ্যা বেশিও হতে পারে আবার কমও হতে পারে। যেমন কি বাংলাদেশের জনসংখ্যা আমরা কত জানি, 15 কোটি, প্রায় 15 কোটি। আবার অন্যদিকে ভারতের জনসংখ্যা হয়েছে 121 কোটি। এই জরিপ হয়েছে 2011 সালে। তাহলে আমরা দেখি কি যে এই রাষ্ট্রের এক রাষ্ট্রের জনসংখ্যা বেশি আবার আরেক রাষ্ট্রের জনসংখ্যা কম। তাহলে এই জনসংখ্যা কম বেশি এটা কোনো ব্যাপার না রাষ্ট্রের সীমানা অনুযায়ী। তবে কি রাষ্ট্রের সীমানা অনুযায়ী জনসংখ্যার সামঞ্জস্য থাকতে হবে। তাহলে জনসমষ্টি কি রাষ্ট্র গঠনের একটা অপরিহার্য উপাদান হলো এই জনসমষ্টি, এবং এই জনসমষ্টি কোনো না কোনো রাষ্ট্রে, যে কোনো রাষ্ট্রে সে স্থায়ীভাবে বসবাস করবে, এবং রাষ্ট্রের যে কি পরিমাণ জনসমষ্টি থাকবে তার কোনো দরাবাধা নিয়ম নেই। বেশি হইতে পারে আবার কমও হইতে পারে। আমরা দেখছি কি যে ব্রুনাইয়ের জনসংখ্যা হয়েছে প্রায় 2 লক্ষ। তাহলে ভারতের জনসংখ্যা কোথায় 121 কোটি আর ব্রুনাইয়ের জনসংখ্যা হয়েছে 2 লক্ষ। তাহলে কি বলতে পারি আমরা যে জনসংখ্যাটা কোনো ব্যাপার না, জনসংখ্যা বেশিও হইতে পারে আবার কমও হইতে পারে। তারপরে এই গেল আমাদের জনসংখ্যা। এটি কি রাষ্ট্রের সম্পদের সাথে সামঞ্জস্য। রাষ্ট্রের যে পরিমাণ প্রাকৃতিক সম্পদ আছে, যে পরিমাণ অর্থনৈতিক সম্পদ আছে তার উপর সামঞ্জস্য রেখে একটা জনসংখ্যা থাকা বাঞ্ছনীয়। তাহলে কি তার সাথে সামঞ্জস্য রেখে যদি জনসংখ্যা থাকে তাহলে রাষ্ট্র কি একটা সুন্দরভাবে পরিচালিত হতে পারে। রাষ্ট্রের মধ্যে অভাব অনটন থাকে না। জনসংখ্যা বেশি হইলে কি সম্পদের সাথে যদি সামঞ্জস্য না হয় তাহলে কি হবে যে ওখানে অভাব হবে, কিন্তু সামঞ্জস্য থাকলে সেটা হবে না। তারপর 2 নম্বরে কি আছে আমাদের নির্দিষ্ট, 2 নম্বরে নির্দিষ্ট ভূখণ্ড। 2 নম্বরে হলো নির্দিষ্ট ভূখণ্ড, যেটাকে আমরা বলি কি সীমানা, যেটাকে আমরা বলি সীমানা। যে রাষ্ট্রের একটা নির্দিষ্ট সীমানা থাকতে হবে। রাষ্ট্রের সেটা ছোট হইতে পারে আবার বড় হইতে পারে। রাষ্ট্র গঠনের জন্য এই নির্দিষ্ট ভূখণ্ড থাকাটা অত্যাবশ্যক। যদি আমাদের নির্দিষ্ট ভূখণ্ডই না থাকে, রাষ্ট্রে যদি নির্দিষ্ট ভূখণ্ডই না থাকে তাহলে সেটা রাষ্ট্র কিভাবে হবে? সেটা কি ভাসমান হবে বলো? সেটার একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। ভূখণ্ড ছাড়া রাষ্ট্রের জনগণ কিভাবে বাস করবে? জনগণ থাকবে কোথায়? নাকি ভূখণ্ড ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। ভূখণ্ড বলতে একটা রাষ্ট্রের কি বলবে? স্থলভাগ, জলভাগ, আকাশসীমা। স্থল, জল, আকাশসীমা, এটাই হচ্ছে একটা নির্দিষ্ট ভূখণ্ড থাকতে হবে। রাষ্ট্র কি ভূখণ্ড ছোট হতে পারে আবার বড় হতে পারে। কি সীমানা, ভূখণ্ড তো আমি আগেই বলছি যে সীমানা, এটা কি ছোট হইতে পারে আবার বড় হইতে পারে। যেমন কি বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। বাংলাদেশের আয়তন কত? 1,47,570 বর্গ কিলোমিটার। তবে বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্থল সীমানা চুক্তি অনুযায়ী 2015 সালের 31শে জুলাই 2 দেশের মধ্যে পারস্পরিক ছিটমহল বিনিময়ের ফলে বাংলাদেশের মোট ভূখণ্ড হয়েছে 10,41,25 একর জমি যোগ হয়েছে। এটা কত তারিখ হয়েছে? 2015 সালের 31শে জুলাই। কোন কোন দেশের মধ্যে? ভারত আর বাংলাদেশ। ভারত আর বাংলাদেশ। এছাড়া বঙ্গোপসাগরের মিয়ানমার ও ভারতের সাথে আন্তর্জাতিক আদালতের সমুদ্র সীমার মামলায় রায় বাস্তবায়নের ফলে বাংলাদেশের সমুদ্র সীমানার আয়তন বৃদ্ধি পেয়েছে। বর্তমানে সমুদ্রের সীমানায় রয়েছে কত? 1,11,813 বর্গ কিলোমিটার।
সমুদ্র অঞ্চলে বাংলাদেশের সার্বভৌম অধিকার প্রতিষ্ঠিত হয়েছে। কি গণচীন, ভারত, মার্কিন যুক্তরাষ্ট্র, কানাডা প্রভৃতি রাষ্ট্রের ক্ষেত্রফল বাংলাদেশের চেয়ে অনেক বড়। তাহলে বাংলাদেশের যে ভারতের যে এক একটা যুক্তরাজ্য আছে, একটা যে প্রদেশ আছে, ভারতের যে এক একটা প্রদেশ আছে, সেই এক একটা প্রদেশের আয়তন বাংলাদেশের সমান। তাহলে ভারতের আয়তন তো অনেক বড়। তাহলে এখানে আমরা কি বলতে পারি যে রাষ্ট্রের কি ধরাবাঁধা কোনো আয়তনের বা সীমানা থাকবে না, সেটা ছোট হইতে পারে আবার বড় হইতে পারে। তাহলে আমরা কি কি জানলাম? রাষ্ট্র পরিচালনার জন্য দুইটা জানলাম, একটা হলো জনসমষ্টি আর একটা হচ্ছে নির্দিষ্ট ভূখণ্ড। তার নাম পরে 3 নম্বরে আসছে কি আমাদের সরকার। সরকার সরকার ও রাষ্ট্রের একটি গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হতে পারে না। রাষ্ট্র পরিচালনার জন্য, রাষ্ট্রের জনসমষ্টিকে পরিচালিত করার জন্য একটা সরকার প্রয়োজন। যে রাষ্ট্রের জনগণ, রাষ্ট্রের জনসম্পদ, জনসমষ্টি যাতে কি সুশৃঙ্খলভাবে বসবাস করতে পারে, রাষ্ট্রের মধ্যে বিশৃঙ্খলার সৃষ্টি না হয়, রাষ্ট্রের ক্ষমতা একজনের হাতে থাকে, সেটা হলো সরকার। রাষ্ট্রের যাবতীয় কার্যাবলী সরকারের মাধ্যমে পরিচালিত হয়। তাহলে রাষ্ট্রের যাবতীয় কার্যক্রম কার মাধ্যমে পরিচালিত হয়? সরকারের মাধ্যমে। সেটা আইন বিভাগ বলো, বিচার বিভাগ বলো, যাই বলো, সরকারের গঠিত হয় 3টি বিভাগ নিয়ে। সরকার গঠিত হয় কয়টি বিভাগ নিয়ে? 3টি বিভাগ নিয়ে। যেমন কি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। সরকার পরিচালিত হয় 3টি বিভাগ নিয়ে। কি কি? আইন, শাসন আর বিচার। সকল রাষ্ট্রে সরকারের গঠন একই রকম হলেও রাষ্ট্রভেদে সরকারের কি রূপ ভিন্ন ভিন্ন হতে পারে। সব দেশের সরকার কিন্তু এক না। কোনো দেশে গণতন্ত্র আছে, কোনো দেশে রাজতন্ত্র আছে, কোনো দেশে স্বৈরতন্ত্র আছে, নাকি? এক এক দেশের সরকার এক এক রকম। সকল রাষ্ট্রের সরকার গঠিত হয় একই রকম হলেও কি রাষ্ট্রভেদে এর ভিন্ন ভিন্ন রূপ আছে। যেমন কি বাংলাদেশে হয়েছে সংসদীয় সরকার, আবার মার্কিন যুক্তরাষ্ট্র হচ্ছে রাষ্ট্রপতি শাসিত সরকার। বাংলাদেশে কি সংসদীয় সরকার আর যুক্তরাষ্ট্র হয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসন কাজ সরকারই পরিচালনা করে থাকেন। কে পরিচালনা করেন? সরকার। রাষ্ট্রের যাবতীয় শাসন কাজ পরিচালনা করেন কে? সরকার। তাহলে সরকারের কয়টা বিভাগ নিয়ে গঠিত? সরকার 3টি বিভাগ নিয়ে গঠিত। কি কি? আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ। আইন বিভাগ, বিচার বিভাগ, শাসন বিভাগ, এই 3টি নিয়ে সরকার গঠিত হয়। তাহলে কি আমরা এরপরে যেটা পাবো সেটা হচ্ছে কি সার্বভৌম। সার্বভৌমত্ব কে সার্বভৌমত্ব। সার্বভৌমত্ব হয়েছে সরকারের কি চতুর্থ উপাদান। সার্বভৌমত্ব হয়েছে সরকারের চতুর্থ উপাদান। সার্বভৌমত্ব রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় একটা উপাদান হলো সার্বভৌমত্ব। রাষ্ট্র গঠনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ও অত্যাবশ্যকীয় উপাদানটাই হলো কি সার্বভৌমত্ব। এটি রাষ্ট্রের চরম, পরম ও সর্বোচ্চ ক্ষমতা। তাহলে চিন্তা করো, এই সার্বভৌমত্বটা কি রাষ্ট্রের চরম, পরম আর কি রাষ্ট্রের চরম, পরম আর একটা হচ্ছে সর্বোচ্চ। সর্বোচ্চ ক্ষমতার অধিকারী হচ্ছে এই সার্বভৌমত্ব। এর 2টি দিক রয়েছে। সার্বভৌমত্বের আবার কয়টা দিক রয়েছে? 2টা। সার্বভৌমত্বের 2টি দিক রয়েছে। একটা হচ্ছে কি অভ্যন্তরীণ আর একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। একটা হচ্ছে অভ্যন্তরীণ সার্বভৌমত্ব আর একটা হচ্ছে বাহ্যিক সার্বভৌমত্ব। অভ্যন্তরীণ সার্বভৌমত্বের সাহায্যে রাষ্ট্রের দেশের সর্বস্তরের বিভিন্ন আদেশ নির্দেশ জারির মাধ্যমে ব্যক্তি ও সংস্থার উপর কর্তৃত্ব করেন। নিজ দেশের মধ্যে
যেটা নিজ দেশের মধ্যে, সেটা হচ্ছে অভ্যন্তরীণ। আর অন্যদিকে বাহ্যিক সার্বভৌমত্বের মাধ্যমে রাষ্ট্র বহিঃশত্রুর নিয়ন্ত্রণ থেকে দেশকে রক্ষা করে। বহিঃশত্রু মানে কি? বাহিরের আক্রমণ থেকে। হঠাৎ করে আমাদের বাংলাদেশে কেউ আক্রমণ করলো, আমাদের দখল করে নিতেছিল, আমাদের পরাধীন করে দিতেছিল, কিন্তু তখনই তাদের প্রতিহত করার জন্য আমাদের এই সার্বভৌমত্ব দরকার। তাহলে শিক্ষার্থীরা, আমরা আজ কি কি জানলাম? প্রথমে জানলাম রাষ্ট্র, তারপর রাষ্ট্রের উপাদান কয়টি ও কি কি। রাষ্ট্রের উপাদান 4টি: নির্দিষ্ট ভূখণ্ড, জনসমষ্টি, সরকার, সার্বভৌমত্ব। তাহলে আমরা আরেকটু ব্যাপক জানি যে সরকার। এখন আমরা এই সরকার নিয়ে আলোচনা করবো। একটু আগে আমরা রাষ্ট্র নিয়ে আলোচনা করছি, এখন আমরা এই সরকার নিয়ে আলোচনা করব। সরকার কি? সরকার কি? সরকার রাষ্ট্র গঠনের একটি গুরুত্বপূর্ণ উপাদান। আমরা আগেই বলছি যে সরকার হচ্ছে রাষ্ট্র গঠনের একটা গুরুত্বপূর্ণ উপাদান। সরকার ছাড়া রাষ্ট্র গঠিত হয় না। সরকারের যে 4টি উপাদান আছে তার মধ্যে এই সরকার একটা, যেটা ছাড়া রাষ্ট্র গঠন করা সম্ভব নয়। সরকারের মাধ্যমে রাষ্ট্র পরিচালিত হয়। রাষ্ট্রের সবকিছু, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ, এগুলো সরকারের মাধ্যমেই পরিচালিত হয়। রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে সরকার কি 3টি ধরনের কাজ সম্পাদন করেন। কয়টা? 3টা। কি করে? আইন প্রণয়ন করেন, শাসন পরিচালনা করেন, আর বিচার সংক্রান্ত কাজগুলি করেন। কি কি করেন? আইন প্রণয়ন করেন, শাসন পরিচালনা করেন, আর বিচার সংক্রান্ত। এই 3 ধরনের কাজ সম্পাদনের জন্য সরকার 3টি বিভাগ রয়েছে। এই 3টা কাজ করার জন্য আবার সরকারের 3টা বিভাগ রয়েছে। যেমন কি? আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তাহলে আইন বিভাগ দিয়ে দেশের প্রয়োজনীয় আইন তৈরি করেন কে? আইন বিভাগ। সরকারের এই আইন বিভাগ দেশের আইন প্রণয়ন করেন। তাহলে এই আইন প্রণয়ন করে শাসন বিভাগ সুষ্ঠুভাবে শাসন কার্য পরিচালনা করেন এবং বিচার বিভাগ অপরাধীদের শাস্তি দেয়। তাহলে কত সুন্দর একটা ধারা, দেখছো? খুব সুন্দর একটা ধারা। আইন বিভাগকে আইন প্রণয়ন করেন, তার সেই আইনের ভিত্তিতে শাসন বিভাগ তার কার্য পরিচালনা করে এবং বিচার বিভাগ অপরাধীকে শাস্তি দেন। তাহলে দেখো, আইন, শাসন, বিচার 3টে কি একটা ধারাবাহিক ভাবে আছে নাকি? একটা ধারাবাহিক ভাবে আছে। তাহলে কি আইন বিভাগ দেশের প্রয়োজনীয় আইন তৈরি করে নাকি? তাহলে আইন বিভাগটাও তো সরকারের একটা অংশ না? অতএব সরকার বলতে আমরা সেই জনসমষ্টিকে বুঝি যারা রাষ্ট্রের আইন প্রণয়ন, শাসন পরিচালনা ও বিচার প্রতিষ্ঠার সাথে জড়িত। কি করবে? যারা আইন প্রণয়ন করবেন, বিচার বিশ্লেষণ করবেন, আইন প্রণয়ন করবেন, তারপর শাসন কার্য পরিচালনার জন্য বের করবেন এবং বিচার করে যারা অংশগ্রহণ করেন, এই সকল কার্যকলাপে যারা অংশগ্রহণ করেন তাদেরকেই আমরা সরকারের বলতে পারি। প্রকৃতপক্ষে গণতান্ত্রিক রাষ্ট্রে জনগণ নির্বাচনের মাধ্যমে সরকার গঠন করেন। তাহলে জনগণ, এই সরকারটা আবার আসলো কোথা থেকে, কিভাবে আসে, সেটা একটা প্রশ্ন রয়ে যায় না? যে সরকার কিভাবে আসে, সরকার কিভাবে তৈরি হয়? তাহলে কি জনগণ তাদের প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে এই সরকার গঠন করে। জনগণ তাদের অংশগ্রহণের মাধ্যমে এই সরকার গঠন করে। সরকার জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে। সরকার জনগণের প্রতিনিধি হিসাবে কাজ করে। তাহলে দেখো, সরকার আর জনগণ, সরকার আর জনসমষ্টি দুইটা কি অঙ্গাঙ্গি ভাবে জড়িত। সরকার, জনগণই কিন্তু এই সরকার নির্বাচন করেন। তাহলে রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু সম্পর্ক আছে। আমরা জানি কি যে রাষ্ট্র ও সরকারের মধ্যে কিছু সম্পর্ক আছে। প্রাচীনকালে রাষ্ট্র ও সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। রাষ্ট্র আর সরকারের মধ্যে কোনো পার্থক্য করা হতো না। ফ্রান্সের চতুর্দশে লুই বলতেন কি আমি রাষ্ট্র। সেখানে কি ক্ষমতার দাপট ছিল। তবে আধুনিক রাষ্ট্র সরকারের মধ্যে যথেষ্ট সম্পর্ক রয়েছে। আমরা নিচে কিছু এর সম্পর্ক নিয়ে আলোচনা করব। 1 নম্বর হলো কি গঠনগত।
নীতিগতভাবে সরকারের সাথে জনগণের কিছু সম্পর্ক আছে কি? জনসমষ্টি, ভূখণ্ড, সরকার ও সার্বভৌমত্ব, এই চারটি উপাদান নিয়ে রাষ্ট্র গঠিত। সরকার গঠিত হয় উক্ত চারটি উপাদানের মধ্যে একটি অন্যতম উপাদান, যার মধ্যে রাষ্ট্র পরিচালিত হয়। এগুলো গঠনগত দিক। তারপর কি? জনসমষ্টি। জনসমষ্টি। রাষ্ট্র গঠন হয় দেশের কি সব জনগণ নিয়ে। ওই যে আমরা আগে বলছিলাম যে প্রত্যক্ষ নির্বাচনের মাধ্যমে সরকার গঠিত হয়, তাহলে এই সরকার জনসমষ্টি নিয়েই তো গঠিত হয়। তাহলে কি রাষ্ট্র গঠিত হয় দেশের সকল জনগণ, সে কি যে স্থায়ীভাবে বসবাস করবে। কোনো ভূখণ্ডে যত জনসমষ্টি স্থায়ীভাবে বসবাস করে তারা সকলেই ওই রাষ্ট্রের একটা উপাদান। আর সরকার গঠিত হয় কি কি বিভাগে? আইন, শাসন আর বিচার, এই তিনটি বিভাগের কি নিয়োজিত ব্যক্তিদের নিয়ে। তাহলে কি রাষ্ট্র গঠিত হয় কি রাষ্ট্রের সকল জনগণ নিয়ে বা জনসমষ্টি নিয়ে। আর সরকার গঠিত হয় তার তিনটে বিভাগ, আইন, শাসন আর বিচার বিভাগ, এই সকল কাজে যারা নিয়োজিত সেই সকল ব্যক্তিদের নিয়ে। স্থায়িত্ব। স্থায়িত্বটা হলো এমনই একটা জিনিস, রাষ্ট্র কি একটা কি স্থায়ী প্রতিষ্ঠান। রাষ্ট্র একটা স্থায়ী প্রতিষ্ঠান, এর কোনো সময় নেই যে এত বছর এটা রাষ্ট্র থাকবে, এত বছর থাকবে না। কিন্তু সরকারের কি একটা স্থায়িত্ব আছে। জনগণের চাহিদার পরিপ্রেক্ষিতে এবং রাষ্ট্রের শাসনকার্য পরিচালনার সুবিধার্থে সরকার কি পরিবর্তিত হয়। রাষ্ট্র কিন্তু কি অপরিবর্তনীয় আর সরকার পরিবর্তনীয়, কিন্তু রাষ্ট্রের পরিবর্তন হয় না, সরকারের পরিবর্তন হয়। আর একটা আছে প্রকৃতি ও বৈশিষ্ট্য। বিশ্বের সকল রাষ্ট্রের প্রকৃতি ও বৈশিষ্ট্য হয়েছে অভিন্ন, কিন্তু সরকারের প্রকৃতি ও বৈশিষ্ট্য রাষ্ট্রভেদে ভিন্ন হয়। যেমন কি বাংলাদেশের সংসদীয় সরকার আর মার্কিন যুক্তরাষ্ট্রে হয়েছে রাষ্ট্রপতি শাসিত সরকার। আরেকটা আছে কি সার্বভৌমত্ব। রাষ্ট্রের সার্বভৌমত্ব পরিচালনার সর্বোচ্চ ক্ষমতার অধিকারী, আর সরকার সার্বভৌমত্ব ক্ষমতার বাস্তবায়নকারী মাত্র। এই গেল কি উপাদানগুলো। আরেকটা আছে কি, সুতরাং কি রাষ্ট্র সরকারের মধ্যে উল্লিখিত পার্থক্য থাকলেও আমরা বলতে পারি কি রাষ্ট্র ও সরকার একে অপরের পরিপূরক। রাষ্ট্র ও সরকার একে অপরের পরিপূরক। তাহলে শিক্ষার্থীরা আমরা আজকে এই পর্যন্তই আলোচনা করলাম, কিন্তু তোমরা বাড়িতে একটা কাজ করবে, বাড়ির কাছে নিয়ে নাও তোমরা যে রাষ্ট্র ও সরকারের মধ্যে সম্পর্ক নির্ণয় করো। কি বাড়ির কাজটা কি হলো আমাদের? তাহলে বাড়ির কাজ হিসেবে আমরা পাইলাম কি যে রাষ্ট্র ও সরকারের সম্পর্ক নির্ণয় করো। আগামী ক্লাসে আমরা এ নিয়ে আলোচনা করব। আজ আর নয়, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আল্লাহ হাফেজ।